বিষয় বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে এই সংস্কার কমিশনটা জামাত এনসিপি দাবি আদায় কমিশন, যে ওরা এই দাবি করবে সেই সব বিষয়ে সবাই একমত হবে, দ্বিমত হবে, নোট অফ ডিসেন্ট দেবে এইরকম। জামাত এটাকে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, ওই সময়ের দালিলিক যে স্বীকৃতি, জামাত এই জুলাই সনদটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে চায়। তারা যে মুক্তিযুদ্ধের সময় ওই যে সুন্দরী একটা বাসার সুন্দরী মেয়েকে উঠায় নিয়ে দিয়ে পাকিস্তানের হাতে তুলে দিছিল, কোন বাসায় মুক্তিযোদ্ধা কোন পরিবার, সেই পরিবারের উপর পাকিস্তানকে দেখাই দিতে হয়েছে। পাকিস্তানের তো এমনি এমনি চেনে নাই, কেউ না কেউ দেখাই দিচ্ছে তারা কারা। তো এইরকম একটা ইতিহাস জামাতের, ওই ইতিহাসটা ভোলার জন্য জামাত এটাকে একটা নতুন বাংলাদেশ, নতুন আইন, নতুন সনদ বিশাল করে উদযাপন করতে চাই। এবং তার জন্য কি প্রয়োজন? তার জন্য একটা স্পেশাল ভোট প্রয়োজন, এবং সেই ভোটে এই জুলাই সনদকে, ওই মুক্তিযুদ্ধকে ছাপিয়ে যাওয়ার একটা অবস্থায় নিয়ে যেতে চাই। এইখানেই হলো মূল সংকটের জায়গাটা। তারেক রহমান, আমি এই কথাটা বলার আগে আমি আরেকটা নতুন আপডেট দিই। আপডেটটা হলো, জামাত এনসিপির পক্ষ থেকে কমিশনের প্রতি আরেকটা দাবি জানানো হয়েছে। দাবিটা হলো, আমাদের বিভিন্ন দপ্তর থাইকা আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ছবি সরায় ফেলতে হবে, ছবি প্রতিকৃতি। শুধু তাই না, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তাদের ছবিও থাকতে পারবে না। তো এই বিষয়ে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, এইটা জুলাই সনদে অন্তর্ভুক্ত করা যায় কিনা, এই আপডেট। তো দেখেন শয়তানিটা কোন জায়গায় হচ্ছে। আমি শয়তানিটা কেন বলছি, যারা প্রধানমন্ত্রী হতে পারবে না, ঠিক আছে, তাদের পক্ষ থেকে দাবি আসছে প্রধানমন্ত্রীর ছবি কোনো দপ্তরে থাকতে পারবে না। তো তারা যদি আবার হইতে পারতো, তাহলে তারা বলতো না এটা থাক, এটা কোনো সমস্যা নাই। তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাদ দিলাম, আমাদের এই জুলাই সনদটা কিসের জন্য? আমরা কিছু সংস্কারের জন্য ঐক্যমত হয়েছি, যে সংস্কারগুলো বলা হচ্ছে দেশের জন্য ভালো হবে, ফ্যাসিবাদের নতুন করে জন্ম হবে না, তাই তো? তো এখানে একটা অপশন জোড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে জাতির পিতার ছবি থাকবে কি থাকবে না, মানে বিভিন্ন দপ্তরে, বিদেশে, রাষ্ট্রদূতের অফিসে থাকবে কি থাকবে না, তাই তো? তাহলে আমার প্রশ্ন হলো, শুধুমাত্র এই অপশনের কারণে জুলাই সনদ যদি গণভোটে হেরে যায়, তাহলে আমাদের সংস্কার প্রস্তাবগুলো কই যাবে? এটা কেউ একবার ভেবেছে? এখন আবার আসেন যে যে না, এই গণভোটে জুলাই সনদ হারবে না, তাহলে আপনি জাতির পিতার অপশনটা দিয়ে হা না ভোট নেবেন নাকি? তাহলে আমার কথা হলো, যারা জাতির পিতার আপনার হলো প্রতিকৃতি রাখার পক্ষে মতামত দিতে চায়, তারা ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে তো? নাকি সরকারি কর্মকর্তা দিয়ে ব্যালট ফটফট করে ছিঁড়বে আর ব্যালট বক্সে ভরবে? এই হয়ে গেছে গণভোট, 98% ভোট পড়ছে, তার মধ্যে 96% হলো জুলাই সনদের পক্ষে। আমরা কেমন ভোট চাচ্ছি আসলে? জুলাই সনদ নিয়ে যে গণভোট যদি এরকম হয় যে আমরা গায়ের জোরে শুধু আমরাই ভোট দিব এবং ইচ্ছা মতো ব্যালট ভরবো, 12 কোটি ভোটার, তার মধ্যে 16 কোটি ভোট আমরা ভরবো ব্যালট বক্সে, এইরকম যদি ইচ্ছা হয়, তাহলে আলাদা একটা ভোট আয়োজন করতে হবে, যে আমরা একটা চুরির ভোট আয়োজন করব এবং সরকারি কর্মকর্তারা চা বিস্কুট খাওয়ায় এই ভোটটা নেবে। আমি ওই প্রশ্নই করছিলাম যে একটা সাধারণ ভোটে রাজনৈতিক ব্যক্তিরা ভোটারদেরকে দেওয়ার জন্য রিক্সা ভাড়া দেয়, রিক্সা রেডি করে, বাস রেডি করে, এগুলো করে ভ্যানে করে আদর যত্ন করে ভোট কেন্দ্রে নিয়ে যায়। জুলাই গণভোটের জন্য মানে হলো জনপ্রতিনিধিরা বা এলাকার রাজনীতিবিদরা, তারা কি তাদের পকেটে টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে ভোটারদেরকে নিয়ে যাবে, নাকি এই রিক্সা ভাড়াটা সরকার দেবে? আমি বলতে চাচ্ছি, জুলাই গণভোটের জন্য আগ্রহ তৈরি করার যে ক্যাম্পেইন, এটা সরকার করবে নাকি রাজনীতিবিদরা মিলে করবে? তাহলে যদি ক্যাম্পেইনটা না হয়, তাহলে নাগরিকরা ভোট কেন্দ্রে যাবে কিনা? আর নাগরিকরা ভোট কেন্দ্রে না গেলে, যদি এরকম হয়, ধরেন আওয়ামী লীগের তারা মনে করছে আমরাও গেলাম ভোট কেন্দ্রে, আমরা না ভোটে দিলাম, যদি না ভোট
মানে এর বিরুদ্ধে না ভোট যদি 51% পড়ে যায়, মানে আমরা ভাবছি আত্মবিশ্বাসী যে আমরাই সঠিক পথে আছি, কিন্তু আমাদের জনপ্রিয়তা তো কমেছে এই সময়ের মধ্যে। এনসিপি এই সরকারের 3 মাসের মধ্যে নির্বাচন পাইলে 150টা আসন পাইতো। সেই এনসিপি এখন একটা আসনও পাবে কিনা টেনশন করতেছে, বিএনপি বা জামাতের একটা সঙ্গী হয়ে ভোট করতে হবে। তার মানে জনপ্রিয়তা কমেছে। শুধু কি এনসিপির জনপ্রিয়তা কমেছে, নাকি আমি তারেকেরও জনপ্রিয়তা কমেছে, নাকি জামাতেরও জনপ্রিয়তা কমেছে, বিএনপিরও কমেছে? আমার কথা হলো, যেই 90% মানুষ শেখ হাসিনার পতন চাইছে, সেই 90% মানুষ কি এখনো শেখ হাসিনার বিরুদ্ধে আছে, নাকি ওটা কমছে একটু? তাই না? এই পরিবর্তনগুলোর কারণে যখন দেখা যাবে যে আলাদা একটা গণভোট করছে, সেই গণভোট সুষ্ঠু যদি হয়, সেখানে যখন দেখা যাবে 40% মানুষ জুলাই সনদের বিপক্ষে ভোট দিছে, তখন তো আওয়ামী লীগ আত্মবিশ্বাসী হয়ে যাবে যে আমাদের 40% মানুষ আমাদের সাথে আছে। তো এই দেশটা আমাদেরই আসলে। তখন আপনি সামাল দিবেন কিভাবে? আত্মবিশ্বাস এমন একটা শক্তি, যে শক্তিকে পরাজিত করা যায় না। একবার মানুষ আত্মবিশ্বাস পেয়ে গেলে তাকে কেউ প্রতিরোধ করা যায় না। তাহলে এই যে জামাত এনসিপির শয়তানি, শয়তানি বলি আমি এটা, যে গণভোট আলাদা করে করবে, এটা এই সেম কাজটা যদি গণভোট আর হলো জাতীয় মানে নির্বাচন একসঙ্গে যদি হয়, তাহলে ওই সবাই তো জুলাই সনদের বিষয়ে একটা মতামত দিবে। কিন্তু ভোটারদেরকে ওই রাজনৈতিক দলগুলোই নিয়ে যাবে। পাশাপাশি জুলাই গণভোটকে কেন্দ্র করে আলাদাভাবে লুটতরাজ হবে না। কেন লুটতরাজ হবে না? কারণ জাতীয় ভোট যেন সুষ্ঠুভাবে হয়, ওই তাগাদা থেকে জুলাই ভোট কাইটে, কাইটে ভরার চেষ্টা করবে না। ঠিক আছে? তাহলে আমরা কি কাইটে, কাইটে ভরার প্ল্যান করতেছি? হ্যাঁ? যে আমরা সিস্টেমে একটা আলাদাভাবে একটা নিরাপদ ভোট চাই, যে সবাই মিলে শুধু জুলাইয়ের পক্ষে ভোট দিব। তাই না? আমরা তো ওই অবস্থা রাখিনি। আমরা তো যখন ক্ষমতা পাইলাম, তখন দুর্বলরাই তো সবল হয়ে গেলাম। তাই না? পিপীলিকা হাতি হয়ে গেছি আমরা। হাতি হয়ে যেয়ে এখন হলো সব কর্তৃত্ব করতেছি। ধমক দিচ্ছি, ধমকের সুরে কথা বলতেছে। ছোট, ছোট ছেলেপেলে, ওই যে আমি বলছিলাম চায়না তেলাপোকার মতো ঘোরাফেরা করতেছে সমন্বয়ক নামে। হ্যাঁ? একটারে সরাইবেন ৩ টা বের হবো কিন্তু। হ্যাঁ? অথচ আন্দোলনের সময় এরা ছিল না এভাবে। আন্দোলনের সময় এই পদটা তো ব্যবহৃত হয়নি। তাহলে যে সমন্বয়ক পদটা আন্দোলনের সময় ব্যবহৃত হলো না, আন্দোলনের পরে এই সমন্বয়ক পদ ব্যবহৃত হয়েছে আন্দোলনের স্বার্থে নাকি পকেট ভরার স্বার্থে? এই প্রশ্নগুলোর জবাব দিতে পারছে না। জুলাই গণভোট এখন যে পর্যায়ে চেষ্টা করছে, ওটা আমি ওই মিটিং চলা অবস্থায় বুঝতে পারছি জামাত মন খারাপ করছে। কেন বুঝলাম জামাত মন খারাপ করছে? একটার পর একটা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের এই যে এ গণভোটটা একসাথে হলেই নিরাপদ হবে। তখন ওরা আস্তে, আস্তে ফিউজ হয়ে যাচ্ছে এবং মিটিং শেষ হওয়ার আগেই দেখলাম ফেসবুকে পোস্ট করে দিছে, "বিক্ষোভ! ভেঙে পড়বো আমরা, ফেটে পড়বো।" ঠিক আছে? এই হলো অবস্থা। না, তাহলে তারেক ভাই হচ্ছেটা কি? একসাথে হচ্ছে? হচ্ছে কি? হচ্ছে শয়তানি, আর কিছু না। মানে কি ধরনের শয়তানি? মানে এই শয়তানিটা কি দেশের নির্বাচন? মানুষকে নিয়ে তামাশা হচ্ছে, মজা করা হচ্ছে। এদেশের মানুষ খেলনার বস্তু, তাদেরকে নিয়ে যে কেউ খেলতে পারে। তাদের ভোটাধিকারের যে আকাঙ্ক্ষা, এই বাংলাদেশের মানুষ ৫% মানুষ বলতে পারবে তাদের মধ্যে গণভোটের কোনো আকাঙ্ক্ষা ছিল? গণভোটের আকাঙ্ক্ষা নিয়ে গণ-অভ্যুত্থান করছে কেউ বলতে পারবে? বাট একটা জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই লড়াই করছে, এটা বলতে পারবে? তাহলে হঠাৎ করে মনের মধ্যে খায়েশ আসছে আর গণভোট দিয়ে দিতে যাচ্ছে। ঠিক আছে? গণভোটের এই শয়তানিটা মাথা থেকে কই থেকে আসছে? এই গণভোটে যদি 40% মানুষ যদি ভোট দেয় যে এই জুলাই সনদ মানে না তারা, অনেকগুলো কারণ আছে না মানার মতো। অনেকগুলো কারণ আছে। পয়েন্ট আছে, যুক্তি আছে, যুক্তি দিচ্ছে মানুষ। তারা যদি না মানে, তাহলে ওই 40% মানুষ, বিএনপি তো 20%, জামাত তো 5%, 10%, 7%, যাই হোক। এই সবগুলো মিলে হয়তোবা 30%, 40% হবে। কিন্তু 40% মানুষ যদি পাশাপাশি দাঁড়ায় বলে যে আমরা এটা চাই না, তাহলে ওই 40% মানুষকে আমাদের আবার মোকাবেলা করতে হবে না? এগুলো হলো পাগলামি, হ্যাঁ? অদূরদর্শিতা, অনুধাবনের সক্ষমতা নাই। হ্যাঁ? অনেক বয়স হয়েছে কিন্তু ফ্যাক্ট বুঝতেছে না যে কি থেকে কি হবে। এই বাংলাদেশ কেবলমাত্র গণ-অভ্যুত্থানের পক্ষে শক্তির হাতে নিরাপদ। এই দেশ কেবলমাত্র এই মুহূর্তে আওয়ামী লীগের প্রকৃত শত্রুর হাতে নিরাপদ। এই দেশ এখন কেবলমাত্র আওয়ামী লীগের প্রকৃত শত্রু যারা, তাদের হাতে নিরাপদ। যারা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করেছে, একসঙ্গে রাজনীতি করেছে,
আওয়ামী লীগের সাথে এক প্লেটে ভাত খেয়েছে, তাদের হাতে আপাতত এই বাংলাদেশ নিরাপদ না। এখন বলেন আওয়ামী লীগের প্রকৃত শত্রুকে? আমি এখানে বলছি যে এখানে আমি ধরেন আওয়ামী লীগ, আপনারা দুইজন বিএনপি এবং জামাত ধরেন, আমাকে তো দোসর বলে। টিটু ভাই হলো বিএনপি আর রাশেদ ভাই হলো জামাত, বা রাশেদ ভাই বিএনপি, টিটু ভাই হলো জামাত। ঠিক আছে, আমি আওয়ামী লীগের পরাজিত শক্তি যদি হই, ঠিক আছে, আপনারা দুইজন মিলে তো আমাদের পরাজিত করছেন ঘটনা অনুযায়ী, তাই না? এখন বিএনপি, টিটু ভাই আপনি বিএনপি অনেক শক্তিশালী, জামাত প্রতিনিধি একটু দুর্বল। স্ট্র্যাটেজিক ফাংশন হিসেবে আমি পরাজিত শক্তি হিসেবে আমি বিএনপি কে সাপোর্ট করবো নাকি জামাতকে সাপোর্ট করব? আমি আমার এই ক্ষমতাটা কার হাতে দিলে আবার টপ করে কায়ে নিতে পারবো বলেন? আমার ক্ষমতাটা কার হাতে দিলে আবার ছিনে নিতে পারবো? জামাতের হাতে। বিএনপির হাতে দিলে ছিনে নিতে পারবো নাকি জামাতের হাতে দিলে? জামাত। সহজ হিসাব, এই বিষয়গুলো বুঝে না। তারপরে ভারত নিয়ে কথা বলে, ভারত মাওলানা ভাসানে কি বলছে, ভারত যাকে যার বন্ধু, ভারত যেখানে আমার প্রশংসা করবে সে বুঝতে হবে এখানে আমার খারাপ আছে, তাই না? তো এটা কি প্রকাশিত সত্য? এটা কি ভারত জানে না? ভারত যদি বাংলাদেশে কোনো দলের উপকার করতে চায় কিভাবে উপকার করবে? ওই দলের প্রশংসা করলে উপকার হবে নাকি মাস যাবে ভিতর দিয়া? ভারত যদি কোনো দলের প্রশংসা করে এই মুহূর্তে বাংলাদেশের, সেই দলের সর্বনাশ হবে নাকি বলেন? হ্যাঁ, তাহলে ভারত যদি উপকার করতে চায় তাহলে তাকে ভারত দুটো গালি দিয়ে বলবে তুই ভালো না। আর ভারত যাকে বলবে ভালো না, বাংলাদেশের মানুষ তার প্রশংসা করবে, বলবে বাবা রে বাবা, ভারতের শত্রু চলে আসছে, আমরা খুঁজে পাইছি। কিন্তু তো এটা তো পুরনো থিওরি, ভারত কি বোঝে না এটা? তাহলে ভারত যদি কারো উপকার করতে চায় তাকে দুটো গালি দিয়ে বলবে তুই খারাপ, দেশের মানুষ বলবে হ্যাঁ বাপ রে বাপ কি সুন্দর। ঠিক আছে, তো এগুলো অনেক যোগ বিয়োগ, আমরা যেভাবে ভাবি সেভাবে থাকে না। কৌশল বদলায়, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বদলায়, পার্টনার বদলায়। যে শত্রু ছিল সে একসময় বন্ধু হয়, যে বন্ধু ছিল একসময় শত্রু হয়, যে একসময় জুলুমের শিকার হয়েছে পরে সে নিজেই জুলুমকারী হয়ে যায়। অনেক ঘটনা ঘটতে হবে। পার্মানেন্ট স্বৈরাচার কেউ না, পার্মানেন্ট ফেরেশতাও কেউ না, পার্মানেন্ট ফেরেশতাও কেউ না। আজকে জামাতের লোকেরা বলছে যে জান্নাতের দিকে আসো, বেহেশতে ভোট দাও। ঠিক আছে, তাহলে মতিউর রহমান নিজামী আগে যারা ধানের শীষ মার্কায় নির্বাচন করছে ওরা কি জাহান্নামের পক্ষে নির্বাচন করছে? বলতে পারবে? এখন জান্নাতের খরিদ্দার হয়ে জান্নাতের মালিক হয়ে গেছে ও, আগে জাহান্নামের মালিক ছিল। এগুলো হলো দ্বিচারিতা, ধর্মকে অন্যায়ভাবে ব্যবহার করা, ধর্মকে মিসইউজ করা। আমি আম জনতার দলে থেকেই আমি ইসলাম প্র্যাকটিস করতে চাই, আমি নামাজ পড়তে চাই আমার দলে থেকে, আমার নামাজ পড়ার জন্য জামাত করতে হবে, এইটাই একটা মুনাফিকি। একজন আওয়ামী লীগের সমর্থক সে আওয়ামী লীগ থেকেই মুসলিম হতে চায়, সে ঈমান আনতে চায়, আল্লাহকে সিজদা করতে চায়। বিএনপির সমর্থক সে বিএনপি থেকেই তার তার মুসলিম হওয়ার জন্য জামাতে যোগ দেওয়া যদি বাধ্যতামূলক বলে, হ্যাঁ, তাহলে এটাই হলো মুসলমানদের মধ্যে ভাগ করে ফেলে। মুসলমানদের মধ্যে ভাগ করে এইভাবে। এই বাংলাদেশে আমাদের ইমানের মালিক জামাত ইসলাম না, জামাত ইসলাম না। আমরা তাদের কাছে দীক্ষা নিই, তাদের কাছে শিক্ষা নিই, তাদের কাছে কোরআন পড়িনি, তারা নিজেরাই কোরআন পড়তে পারে না, আমাদের কি কোরআন শিখাবে? আমাদের কি কোরআন শিখাবে? আর আমরা একটা বিপদে পড়ে গেছি, এমন একটা দল ইসলামের ব্র্যান্ডিং করতেছে যেই দল আমাদের আমাদের মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। হ্যাঁ, এমন একটা দল আমাদের ইসলামের ব্র্যান্ডিং করতেছে যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের স্বাধীনতার পক্ষের একটা আমরা ইসলামিক দল দাঁড় করাতে পারি নাই। ঠিক আছে, এটাই দুর্ভাগ্য। নাই, কি করবেন এখন? আমরা বিপদে আছি। থাকলেও সে দুর্বল। এবং শুধু তাই না, বাংলাদেশে বাংলাদেশে নতুন কোন ইসলামিক দল তৈরি হতে পারবে না। নতুন যদি ইসলামিক দল তৈরি হওয়ার চেষ্টা করে তাহলে এই পুরনো দলগুলো বলবে ও হলো জঙ্গি।